বলতেছেন যে গণহত্যার বিচার হওয়ার আগে কোনো ইলেকশন হবে না। আরে ভাই, আপনার সরকার গণহত্যার বিচার করতে চাইলে তো এই যে শেখ পরিবারের এদেরকে ধরতেছে না কেন? হাসিনাকে আপনি তো 10 বছরে ফিরিয়ে আনতে পারবেন না, তার মানে কি আপনি 10 বছর ইলেকশন দিবেন না? নির্বাচন এবং সংস্কার নিয়ে একটা ডেডলক অবস্থা আছে। এর মধ্যে আমরা জানি যে নির্বাচন কমিশন কিন্তু নির্বাচনের জন্য অলমোস্ট প্রস্তুতি শুরু করেছে এবং তারা বলছে জুলাইয়ের মধ্যে প্রস্তুতিটা শেষ হয়ে যাবে এবং অগস্ট সেপ্টেম্বরের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটা আলোচনা শুরু করতে পারবেন এবং অক্টোবরে তফসিল ঘোষণা হবে। মানে এটি নির্বাচন কমিশনের একেবারে সর্বশেষ অবস্থা যে তারা ডিসেম্বরকে ধরেই নির্বাচন করছে। আসলে আপনাদের অবস্থানটা কি? আপনারা কি আসলে সংস্কারের দিকে জোর দিচ্ছেন নাকি আসলে ন্যূনতম সংস্কার শেষে নির্বাচনের? দেখেন, আজকে 17 মার্চ, তার মানে আজ থেকে প্রায় 7 মাস 10 দিন 9 দিন আনুমানিক এই সময়ে তারা শপথ গ্রহণ করেছে। সরকারের মেয়াদটা কিন্তু প্রায় 7.5 মাসের কাছাকাছি। আর আমার কথা হলো যে এই 7.5 মাসে আপনি কতটুকু রাষ্ট্র সংস্কার করেছেন? রাষ্ট্র সংস্কার তো একটি ধারাবাহিক প্রক্রিয়া। তার মানে এই প্রক্রিয়াটা শুরু হয়েছে যেদিন থেকে তারা শপথ নিয়েছে সেদিন থেকে। দেখেন, এর মাঝখানে এই সরকারের আসলে কতটুকু সংস্কার করা দরকার ছিল। যেমন প্রথম সংস্কার করা দরকার ছিল পুলিশের মধ্যে আওয়ামী লীগের যারা প্রেতাত্মা আছে তাদেরকে সরিয়ে দেওয়া, কিন্তু এখনো পর্যন্ত তাদেরকে সরিয়ে দেওয়া হয়নি। দ্বিতীয়ত, আমি সব জায়গায় হাত দিব, দ্বিতীয়ত যারা সরাসরি ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে সেই পুলিশ সদস্যদেরকে, র্যাব সদস্য, বিজিবি সদস্যদেরকে গ্রেপ্তার করা হয়নি। তৃতীয়ত, শেখ পরিবারের এখনো পর্যন্ত একজনকেও তাদের গায়ে মানে পশমে আঘাত করা হয়নি, মানে গ্রেপ্তার করা হয়নি। তাহলে আপনি অপরাধীদেরকে ধরতেছেন না, আপনি কাদেরকে ধরতেছেন? আপনি অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করেছেন, তার মাধ্যমে যারা নিরীহ সাধারণ আওয়ামী লীগ বাড়িঘরে এখনো পর্যন্ত রয়েছে, যারা মনে করেছে যে অভ্যুত্থানে তো আমাদের নেতিবাচক ভূমিকা নাই, তাদেরকে আপনি গ্রেপ্তার করতেছেন। কিন্তু রাঘব বোয়ালদের আপনি পালিয়ে যেতে সহযোগিতা করেছেন। সেনা হেফাজতে 626 জন আশ্রয় নিয়েছিল, তাদের তালিকা প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পরেও এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। তো এই যে রাষ্ট্র সংস্কার, তো মানে এগুলো তো রাষ্ট্র সংস্কারের অংশ। প্লাস সচিবালয়ে বলেন, অন্যান্য সেক্টরে বলেন, আওয়ামী লীগের প্রেতাত্মারা, সুবিধাভোগীরা সর্বত্র রয়ে গেছে। উপদেষ্টারা কি বলছে? মাহফুজ আলমের পোস্ট এবং তার বক্তব্য লক্ষ্য করেছেন যে আমরা যদি এখন সবাইকে সরিয়ে দিই তাহলে তো আমরা রাষ্ট্র চালাতে পারবো না। এরকম অন্যান্য উপদেষ্টারাও একই ধরনের বক্তব্য দিচ্ছে, সেটা অভ্যন্তরীণ মিটিংয়ে বলেন, সেটা পাবলিকলি বলেন যে এখন তো সবই আওয়ামী লীগ, আমি তো সবাইকে সরিয়ে দিলে আমি রাষ্ট্র চালাতে পারবো না। তো সরকারের মনোভাব যদি এরকম হয়, আওয়ামী লীগকে পুনর্বাসিত করে রাখা, তাহলে রাষ্ট্র সংস্কার হবে না। দেখেন, 71-এর পরে শেখ মুজিবের সব থেকে বড় ভুল ছিল পাকিস্তান আমলের আমলা কামলাদের মাধ্যমে দেশ পরিচালনা করা। ব্যর্থ হয়েছে না? ঠিক একইভাবে এই 7 মাসে কিন্তু আমরা এই সংস্কারগুলো দেখি নাই। ডিসি এসপি নিয়োগকে কেন্দ্র করে কেলেঙ্কারি হয়েছে। একজন সমন্বয়কের, মানে যদিও সে ভুয়া সমন্বয়ক, আমরা পরবর্তীতে দেখলাম তিনি একজন মুরব্বী মানুষ, তিনি ছাত্র সেজেছিলেন, সেই তানভীর সাহেব, যে তার নির্দেশনায়, তার নেতৃত্বে কিন্তু সারা দেশে ডিসি নিয়োগ হয়েছে। পরবর্তীতে তিনি কিন্তু আপনার এনসিপির কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন। তো আমার কথা হলো, ওই সময় কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দাবি করেছিলেন যে সে আমাদের কেউ না। পরবর্তীতে তার মতন বিতর্কিত ব্যক্তি, যিনি আপনার ডিসি নিয়োগের কেলেঙ্কারিতে জড়িত, তিনি কিভাবে এনসিপির মতন একটি মানে আদর্শিক রাজনৈতিক দল হিসেবে তারা দাবি করছে যে নতুন শক্তি, নতুন সম্ভাবনা, নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করবে, রাষ্ট্র সংস্কার, নতুন সংবিধান, অনেক গণপরিষদ, অনেক কথা তারা বলছে। তাদের মতন কমিটিতে এরকম একজন বিতর্কিত ব্যক্তি, সারা দেশে আলোচিত, সেই ব্যক্তি কিভাবে অন্তর্ভুক্ত হলো? এবং এনসিটিভি, সেখানে এই ব্যক্তির কাজটা কি? সেখানে তিনি বলেছেন, নিজে স্বীকার করেছেন প্রেস ব্রিফিংয়ে যে আমি সেখানে কাজ করেছি। বিতর্কিত ব্যক্তি হওয়ার পরেও সে সেখানে কিভাবে অন্তর্ভুক্ত হলো? তা আমাদের পজিশনটা কি? আমাদের পজিশনটা হলো, দেখেন, রাষ্ট্রের কোথাও এখনো পর্যন্ত সংস্কার শুরু হয়নি। আপনি ওয়াসার দুর্নীতি নিয়ে দেখেন নাই যে আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেম সাহেবের দুর্নীতি, তার পরামর্শে 20 জনকে নিয়োগ দিয়েছে, সমন্বয়কদের নাম পর্যন্ত সেখানে আসছে। এগুলো অত্যন্ত দুঃখজনক। কথা বলছেন আসিফ মাহমুদ? জি, আপনার দেশ টিভিতে নিউজ হয়েছে তার এপিএস। দেখেন, আরও অনেক কথাবার্তা শোনা যায়। আপনার এই টকশোতে যুক্ত হওয়ার আগেও কিন্তু আমার কাছে আরেকটা দুর্নীতির তথ্য এসেছে, মানে এরকম তথ্য কিন্তু বিভিন্ন সময় আসছে। আমি বলবো, আর একটু সময় লাগবে, তো সব বিষয় তো আসলে সাথে সাথে বলে দিলে তো আমার পুরোপুরি যাচাই করা যাবে না। তো এখন এই যে সমস্যাগুলো, যাদের নিয়ে এত স্বপ্ন মানুষ দেখলো যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সত্যি এটা সত্য যে মানুষের একটা নতুন রাজনীতির প্রতি আকাঙ্ক্ষা আছে,
কিন্তু যাদেরকে ঘিরে আকাঙ্ক্ষা, তাদের আশপাশের লোকজন বা তারা যদি বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ে, মানুষ কিন্তু আশাহারা হয়। তো আমরা এখন কিন্তু আশাহারা হচ্ছি। ডক্টর ইউনূসের উপর আমাদের যে ধরনের আস্থা বিশ্বাসের জায়গাটা শুরুতে ছিল, সেটা কিন্তু ডে বাই ডে তার আশপাশের কিছু লোকের কারণে, কিছু লোকের আচরণের কারণে কমতেছে। দেখেন, মাহফুজ আলম একজন উপদেষ্টা, তিনি শুরুতে বিশেষ সহকারী পদে নিয়োগ নিলেন তার বন্ধুবান্ধবের বিভিন্নভাবে সহযোগিতায়, তার আশপাশের লোকজনের। এরপরে তিনি হলেন দপ্তরবিহীন উপদেষ্টা। এরপরে তিনি তথ্য মন্ত্রণালয়ের মতন গুরুত্বপূর্ণ উপদেষ্টার দায়িত্বে থেকে তিনি কখনো আলেমুল আমাদেরকে উস্কাচ্ছেন, কখনো হেফাজতকে উস্কাচ্ছেন, কখনো জামাত ইসলামকে উস্কাচ্ছেন, কখনো বিএনপিকে উস্কাচ্ছেন, কখনো গণ অধিকার পরিষদকে উস্কাচ্ছেন। তো আপনি ভাই উপদেষ্টা দায়িত্ব নিয়েছেন, আপনার কাজটা কি? আপনার কাজটা হলো আমাদের সবার ভিতরে সম্পর্ক তৈরি করা, আমাদের সবার মতবিরোধ দূর করে একটা জাতীয় ঐক্যমত গঠন করা। আপনি সেটা না করে আপনি তাত্ত্বিক জ্ঞান দেওয়া শুরু করে দিয়েছেন এবং সমাজে বিভক্তি ছড়াচ্ছেন। তো এই তো সরকারের কর্মযোগ্য। তো এই কর্মযজ্ঞের মাধ্যমে রাষ্ট্র সংস্কার কিভাবে হবে? আমাদের পজিশনটা হলো যে আমরা এক নম্বরে চাই গণহত্যার বিচার, কিন্তু গণহত্যার এখনো পর্যন্ত দৃশ্যমান বিচার হবে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। কারণ হাসিনা সহ তার সাঙ্গপাঙ্গরা যারা গণহত্যার সরাসরি মাস্টার মাইন্ড বলেন জড়িত ছিল, তারা কিন্তু পালিয়ে গেছে। তো ওদেরকে ভারত থেকে আপনি যতদিন ফিরিয়ে আনতে পারবেন না, আপনি কি ততদিন ইলেকশন দেবেন না? সার্জিস ইসলাম বলতেছে যে, সার্জিস আলম তিনি বলতেছেন যে গণহত্যার বিচারের আগে রাজনৈতিক দলগুলো যেন নির্বাচনের প্রশ্ন, মানে নির্বাচনের কথাও মুখে না আনে। তো তা আপনারা তো সরকারের ক্রিম ভোগ করতেছেন, মানে সরকারের সুবিধা ভোগ করতেছেন, যে কারণে আপনারা মনে করতেছেন যে এই সরকার সরে গেলে তো আসলে আমাদের জন্য ভালো না। আপনারা সরকারকে যতদিন টিকিয়ে রাখা যায় বিভিন্ন বয়ান সামনে এনে সেই বয়ানগুলো আপনারা সামনে আনতেছেন। এই জন্যই বলতেছেন যে গণহত্যার বিচার হওয়ার আগে কোনো ইলেকশন হবে না। আরে ভাই, আপনার সরকার গণহত্যার বিচার করতে চাইলে তো এই যে শেখ পরিবারের এদেরকে ধরতেছে না কেন? হাসিনাকে আপনি তো 10 বছরে ফিরিয়ে আনতে পারবেন না, তার মানে কি আপনি 10 বছর ইলেকশন দিবেন না? কোনোভাবে ভারত হাসিনাকে বাংলাদেশে দিবে না। এই জন্যই আমরা বলছি, ঠিক আছে, যাদেরকে আপনারা গণহত্যার বিচার করতে চান তাদেরকে বিচার করেন। আবার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আসামি উপস্থিত থাকুক বা না থাকুক আমরা রায় দিয়ে দেবো। এখন যদি ঠিক আছে, আমাদের সার্জিস ভাই বলেন, আরিফ ভাই বলেন, তাদের কাছে যদি মনে হয়, আমাদের স্নেহের ছোট ভাই, যে গণহত্যার বিচার মানে রায় দিয়ে দেওয়া, ঠিক আছে, সরকার তো দ্রুত সময়ের মধ্যে রায় দিয়ে দিক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজটা কি? গড়িমসি করা না, দ্রুত সময়ের মধ্যে বিচারটা শেষ করা। 1 নম্বর আমরা চাই গণহত্যা বিচার। 2 নম্বর চাই অবশ্যই রাষ্ট্র সংস্কার হতে হবে। রাষ্ট্র সংস্কার না হলে 2000 শহীদের রক্ত বৃথা যাবে, 30,000 আহত যোদ্ধার রক্তের সাথে বেইমানি করা হবে, হাজারো মানুষের স্বপ্নের সাথে বেইমানি করা হবে। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার শেষেই নির্বাচনটা দিতে হবে। এবং এই কথা কি আসলে বিএনপি বলছে না? বিএনপিও একই কথা বলছে, জামাত বলছে, গণ অধিকার পরিষদ বলছে, এনসিপি বলছে। প্রত্যেকটা দল এই মুহূর্তে রাষ্ট্র সংস্কার চায়। রাষ্ট্র সংস্কার চায় না এই কথা আসলে মিথ্যা। অনেকে আসলে ট্যাগিং করার জন্য দলগুলোকে এইভাবে দোষারোপ করছে। তৃতীয় হলো আমার শেষ কথা, সেটি হলো অবশ্যই নির্বাচন দিতে হবে। নির্বাচন নিয়ে ধোঁয়াশা রাখা রাজনৈতিক দলগুলোকে আসলে এক ধরনের তার কার্যক্রমে বাধা সৃষ্টি করছে। নির্বাচন তো আপনি যদি ডিসেম্বরেও দেন তাহলে তো আপনাকে একটা ডেট দিতে হবে। আপনি যদি মার্চেও দেন আপনাকে একটা ডেট দিতে হবে। জুনেও দেন একটা ডেট দিতে হবে। কথা হলো যে রাজনৈতিক দলগুলো কিন্তু একটা রোড ম্যাপের কথা বলছে, কিন্তু প্রধান উপদেষ্টা কিন্তু ইনিয়ে বিনিয়ে বলছেন যে হতে পারে, যদি, কিন্তু, তবে। এই জন্যই কিন্তু সন্দেহ তৈরি হচ্ছে যে প্রধান উপদেষ্টার মতন একজন ব্যক্তিত্ব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, তাকে আসলে কোন উপদেষ্টারা বিভ্রান্ত করে এক এক সময় তাকে দিয়ে এক এক ধরনের বক্তব্য দেওয়া আছে। আমি নিজে দেখেছি, তিনি মার্চের কথা কিন্তু বলেছিলেন, আবার তিনি মহাসচিব, জাতিসংঘের মহাসচিব আসার পরে জুনে চলে গেছেন। জুনের যে বৃষ্টি বাদলা কাদা, এর মধ্যে কি ভোট হয়? এটা প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারদের সাথে আমরা বসেছিলাম, তারা বললেন তো বাংলাদেশের ইতিহাসে জুনে কখনো ইলেকশন হয় না। জুনে ইলেকশনের বাস্তবতা নাই, ওই সময় বৃষ্টি হয়, ঝড় হয়, তুফান হয়। ওই সময় আমরা কিভাবে ইলেকশন করবো? এটা তো সম্ভবপর নয়। আপনার মানে ভোটের বক্স পাঠাবে, এখন ঝড়ে দেখা যাচ্ছে গাড়ি উল্টে অ্যাক্সিডেন্ট করলো, তখন আপনি কি করবেন? মানুষ ভোট কেন্দ্রে বৃষ্টির দিন যেতে পারলো না, তখন কি করবেন? তার মানে যখন ইলেকশনটা করা যায় তখন করতে হবে। আমরা অবশ্যই গণহত্যার বিচার চাই, রাষ্ট্র সংস্কার চাই, নির্বাচন চাই, এবং আমরা মনে করি ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা হয়ে গেলেই ভালো। অন্যথায় সরকারের বিরুদ্ধে নানানমুখী চাপ আসবে। ইতিমধ্যে ব্যবসায়ীরা তারা কিন্তু ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না। আন্তর্জাতিক সম্প্রদায় বলছে যে আপনারা যত দ্রুত সম্ভব আপনারা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করেন। রাজনৈতিক দলগুলো কিন্তু ডিসেম্বরে ইলেকশনের ব্যাপারে একমত। সুতরাং সরকার উচিত হবে ডিসেম্বরের মধ্যে